আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি 24 সালে যে বোর্ড প্রশ্ন সৃজনশীলগুলো আছে সেগুলো অধ্যায়ভিত্তিকভাবে আমরা দিয়েছি বা দিচ্ছিলাম। সেখানে আমরা অলরেডি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কয়েকটা চ্যাপ্টার আমাদের দেওয়া শেষ। এক ভেক্টর আমরা দিয়ে ফেলছি, ভেক্টর দিচ্ছি। দুই হচ্ছে নিউটনীয় বলবিদ্যা দিয়েছি, নিউটনীয় বলবিদ্যা। এরপর 3 নম্বরে কাজ, শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টারগুলো আমাদের কি দিয়ে দেওয়া শেষ। তোমরা এই চ্যানেলে দেখতে পারো। এগুলো 24 সালের বোর্ড প্রশ্ন। এছাড়া আমাদের এই চ্যানেলে 22 সালের এবং 23 সালের বোর্ড প্রশ্নগুলো আমাদের এই যে ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা ঢুকে যাও, সেখানে ঢুকে প্লে লিস্টে যাইলে বোর্ড প্রশ্ন সমাধান নামে একটা তুমি পাবে। এই বোর্ড প্রশ্ন সমাধান নামে একটা প্লে লিস্টে একটা এই যে বোর্ড প্রশ্ন সমাধান। এই বোর্ড প্রশ্ন সমাধানে তোমার বিভিন্ন সালের করোনার আগের যে 20 সালের আগের বোর্ড প্রশ্ন অনেকগুলো সমাধান আছে। তোমরা একটু প্রথম দিকে দেখতে পাবা না, নিচের দিকে গেলে দেখবা যে 22-23 সালের সব বোর্ড প্রশ্ন। এই যে 22 সালের বোর্ড প্রশ্ন এগুলা। এরপরে এই যে নিচের দিকে আরো নিচের দিকে আসলে এই যে দেখো 23 সালের বোর্ড প্রশ্নগুলো আছে, 23 সাল অধ্যায়ভিত্তিকভাবে। এরপরে এখন আমরা দেওয়া শুরু করছি 24 সালের বোর্ড প্রশ্নগুলো। এই যে 24 সালেগুলো দেওয়া শুরু করছি। এরপরে আমাদের চ্যানেলে তোমরা যদি আমি মহাকর্ষ অভিকর্ষ আজকে পড়াবো, আজকে মহাকর্ষ অভিকর্ষের বোর্ড প্রশ্ন সমাধান করব। তো তোমরা যদি মহাকর্ষ অভিকর্ষের বেসিক কনসেপ্ট শিখতে চাও, তাহলে এই মহাকর্ষ অভিকর্ষের যে চ্যাপ্টারটা আছে এটার প্লেলিস্টে ঢুকবা। ঢুকে এখানে দেখো বিভিন্ন কনসেপ্টের কোশ্চেন একদম ভালোভাবে সিকিউগুলো পরে করবে, ঠিক আছে? এগুলো পরে সিকিউ করবে, 22 সাল 23 সাল পরে করবে। আগে এই যে দেখো সিরিয়াল অনুযায়ী এটা দুইটা, একটা 4 একটা 5 হওয়ার কথা। এখানে মুক্তিবেগ, মহাকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষজ ত্বরণ নির্ণয়, নিউটনের মহাকর্ষ সূত্র, এই যে 1 2, তারপর 3, তারপর 4 5 এভাবে পড়বে। এটা 4 এটা 5। দেন এই যে এই আরেকটা উপরে দিয়ে গেলে তোমরা পাবে এই যে মহাকর্ষ অভিকর্ষ, এই 6 নাম্বার। এটা 5 মানে 6 কৃত্রিম উপগ্রহ। এগুলা থেকে ডিটেইলস পড়লে, এই ক্লাসগুলো করলে তোমাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। দেন সৃজনশীল সলভিং এ একদমই সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাই আমাদের বোর্ড প্রশ্ন সমাধান আজকের ক্লাসে। সেটা আমরা মহাকর্ষ অভিকর্ষের প্রশ্ন, যেহেতু প্রথমেই ঢাকা বোর্ডের কোশ্চেনটা, এটা ঢাকা বোর্ড 24 আমার যতটুকু মনে পড়ে। দেখো এখানে ON, এই যে দেখো ও হচ্ছে একটা কেন্দ্র, ON-টা দেওয়া আছে। ON ব্যাসার্ধ, ON-টা ব্যাসার্ধ বোঝাই যাচ্ছে, এটা 4। এই যে ON চিত্রের মধ্যে তাকাও। PQ, P থেকে এই যে P থেকে এই কিউটুকু দেওয়া আছে 100 কিলোমিটার। P থেকে M, এই P থেকে এই M বিন্দুটুকু দেওয়া আছে এটুকু গভীরতাটা দেওয়া আছে 50 কিলোমিটার। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8। চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ। কিউ বিন্দুটা কোথায় বলো তো? P থেকে কিউ পর্যন্ত উচ্চতায়, তাইলে পৃষ্ঠে নাই কিন্তু। তাহলে আমরা জানি গ্রহের পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় G এর মান G প্রাইম ইকুয়াল টু G ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার। G এখানে দেওয়াই আছে, পৃষ্ঠে কত 9.8। অনেকে বলে স্যার এটা ডিরেক্ট ব্যবহার করতে পারবো। আমি বলবো এটা ব্যবহার করা যাবে ডিরেক্টলি, ঠিক আছে? এটা এখন বিভিন্ন বই ডিরেক্ট ব্যবহার করছে। এটা 6.4 ইন্টু 10⁶ মিটারে এককে বসাবো, এখানে কিলোমিটারে আছে। তাহলে আমি মিটারে নিয়ে যাওয়ার পর 1000 দ্বারা গুণ করছি আর কি। তাহলে এটা 6.4 ইন্টু 10⁶। এইচ এখানে এইচ PQ, P থেকে কিউ 100 কিলোমিটার। তাহলে 100 ইন্টু 4 ও 1000, ঠিক আছে? এই তাহলে তুমি এটাকে যদি স্কোয়ার করো, এখান থেকে চলে আসবে কিউ বিন্দুতে এখানে G এর মানটা। তো আমি এখানে করি, তোমরা যদি চাও 6.4 ইন্টু 10⁶ যোগ 100 ইন্টু 1000। আমি দেখতে পাচ্ছি এটাকে স্কোয়ার করার পর এটা 9.8 ইন্টু 0.9695। এই তাহলে আমি দেখতে পাচ্ছি ইন্টু 9.8। এই জি এর মান 9.5 ms ইনভার্স 2। তাহলে কোথায় বলো তো? এই যে কিউ বিন্দুটা আছে, এই কিউ বিন্দুতে জি এর মান 9.5। এটা আমাদের খুবই সোজা জিনিস, তাই না? একদম সিম্পল। এটা না পারলে তো এখানে এই চ্যাপ্টারের বেসিকই তোমার জানা নাই একদম। এটা একদম সোজা কোশ্চেন। একটা জিনিস মনে রাখবে, এই ভিডিওটা তোমাদের জন্য সলভিং ভিডিও। এটা কোনো বেসিক থেকে শেখানো হচ্ছে না।
তাহলে এই ভিডিওটা করার পর পুরো চ্যাপ্টারের একদম সব বেসিক তোমার পুঙ্খানুপুঙ্খভাবে শেষ হবে না। তাইলে তুমি শুধুমাত্র 24 সালের বোর্ড প্রশ্ন এবং এই টাইপের কোয়েশ্চেনগুলোর সলভিং শিখবে। তোমাকে পুরো কনসেপ্ট শেখার জন্য অবশ্যই হচ্ছে ডিটেলস ভিডিও দেখতে হবে। এবার আসা হচ্ছে আমাদের এখানে বলছে 5 কেজি বরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো। তাহলে পি বিন্দুটা হচ্ছে কোথায়? পৃষ্ঠে। দেখো এই যে পি বিন্দু পৃষ্ঠে, তো পৃষ্ঠে জি তো তোমার দেওয়াই আছে ডিরেক্ট, পৃষ্ঠে জি। আর কিউ বিন্দুতে অলরেডি জি তুমি বাইরে করলা। তাহলে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার প্রশ্ন। তো পি বিন্দুতে ওজন, পি বিন্দুতে ওজন ডিরেক্ট একদম সোজা কোশ্চেন। W1 m g, m কত বলো তো? 5, জি হচ্ছে 9.8। তাহলে কত হয়? 9.8 ইন্টু 5, এটা হচ্ছে মাত্র 49 নিউটন। আচ্ছা, আর কিউ বিন্দুতে ওজন, কিউ বিন্দুতে ওজন এই W2 ইকুয়াল টু হচ্ছে m g প্রাইম। m হচ্ছে 5, জি প্রাইমটা তুমি গ হতে পাও, সেটা কত? 9.5। তাহলে 9.5 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে 47.5 নিউটন। তাহলে তোমার বলছে তুলনা করো। তুলনা করতে গেলে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ওজনের তুলনা করা। তাহলে হচ্ছে তুমি সুতরাং তুলনা করলে এই পি বিন্দুর ওজনটাকে, পি বিন্দুতে ওজনটাকে কিউ বিন্দুর ওজনটা দ্বারা ভাগ করে তুমি দেখাইতে পারো W1 ডিভাইড বাই W2 মানে 49 ডিভাইড বাই 47.5। এখান থেকে তুমি দেখাইতে পারো ওমেগা এই 49 ভাগ হচ্ছে আনসার। আমি দেখতে পাচ্ছি এটা 1.0316 W2। এই যে মানে হচ্ছে পি বিন্দুতে ওজনটা কিউ বিন্দুর ওজনের 1.0316 গুণ। অথবা তুমি চাইলে একটা থেকে আরেকটা তুলনা বলছো, তো তুমি একটাকে আরেকটা ভাগ না করে তুমি বিয়োগ করেও দেখাইতে পারবা। তো তুলনা বললে সাধারণত আমরা ভাগ করে দেখাই, একটা আরেকটার কয় গুণ সেটা বলি, সেই জন্য এভাবে বলছি। ঠিক আছে, এটা সোজা ছিল, অনেক সোজা কোশ্চেন ছিল। এত ঢাকা বোর্ডে এত কোশ্চেনকে সোজা করলো। এবার এরপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 24। এটা একটি কাল্পনিক গ্রহের ভর ব্যাসার্ধ যথাক্রমে এত। এটা 6 × 10⁻23 নাকি 24, এটা প্রশ্নটা একটু দেখতে হবে। 3.2 × 10⁶ মিটার। আচ্ছা, এটা যেহেতু পৃথিবী না তাহলে হইতে পারে 6 × 10⁻23 কেজি। গ্রহটি নিজ অক্ষে 6 ঘন্টা একবার আবর্তন করে। ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থানে কোনো বিন্দুতে 100 কেজি ভরের একটি বস্তু রাখা হলো। বড় হাতের যে মহাকর্ষীয় যে ধ্রুবক আছে সেটার মান দেওয়া আছে। উক্ত গ্রহের পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ। ভাই যে কোনো গ্রহের পৃষ্ঠের জি ইকুয়াল টু নর্মাল gm বাই কি আর স্কয়ার। খুবই সোজা। জি হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11, m কত? mটা দেওয়া আছে 6 × 10⁻23 ডিভাইডেড বাই আর স্কয়ার। আর কত ব্যাসার্ধ? 3.2 × 10⁶ মিটারে আছে স্কয়ার। ডিরেক্ট একদম খুবই সোজা। যে কোনো গ্রহের পৃষ্ঠে জি বের করার সূত্র হচ্ছে gm বাই কি আর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11, এরপর ইন্টু হচ্ছে 3.2 সরি 6 ইন্টু 10⁻23 এই এরপরে হচ্ছে ভাগ হচ্ছে 3.2 ইন্টু 10⁻6 এটা স্কয়ার দিয়ে। আমি দেখতে পাচ্ছি আমার এটা আনসার আসলে হচ্ছে 3.9 ms ইনভার্স 2। তার মানে ওই গ্রহটার পৃষ্ঠে জি এর মান কত? 3.9। ঠিক আছে, ক্যালকুলেশন কোথাও যদি ভুল হয় তোমরা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, আমি আর এখানে আজ মিলাই দিব, মিলাই দিলেও মিলাই দেওয়া যায়। ঠিক আছে, আমার কাছে হচ্ছে এখানে টেস্ট পেপার আছে, দুটোটা পাঞ্জেরি লেকচার দুটোটাই আছে, উত্তরটা মিলাই দিলেও পারি, থাক আপাতত। এরপরে আসা হচ্ছে অবাস্তব কোনো কিছু আসলে তখন মিলাবো। এখানে হচ্ছে বাস্তব এগুলো আসতেছে, তার মানে হচ্ছে ঠিক আছে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে। নর্মালি যদি ঘূর্ণন না থাকতো তাইলে ওর হচ্ছে ওজন হচ্ছে এই W = mg। W = কি? ওর নর্মাল ওজন হতো ঘূর্ণন না থাকলে, W = mg। m কত? কয় কেজি ভরের বস্তু রাখছে? 100 কেজি। জি হচ্ছে 9.8 না, জি কত হবে বলো তো? এটা তো ওই কাল্পনিক গ্রহটা 3.9, তাহলে ওই পৃষ্ঠের নর্মাল জি হওয়ার কথা 3.9, তাইলে এটা হচ্ছে 390 নিউটন হওয়ার কথা। এবার আসো ঘূর্ণনের জন্য, যখন ঘূর্ণন আসলো ঘূর্ণনের জন্য ওজন ভিন্ন হয়ে যাবে। W এটা হচ্ছে W1 দিচ্ছি, এটা W2, তাহলে এটা হচ্ছে m g প্রাইম। এবার আসো এই জি প্রাইম কত? আমরা জানি ঘূর্ণনের জন্য
জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ল্যামডাটা অক্ষাংশ, কত ডিগ্রি অক্ষাংশ আছে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমরা ওমেগাটা যদি এখানে বের করে রাখি, ওমেগা ইকুয়াল টু 2π/t, আর আমরা জানি হচ্ছে এখানে দেওয়াই আছে কয় ঘন্টায়, 6 ঘন্টায় একবার ঘুরে আসে নিজের অক্ষে। তাহলে 6 ইন্টু হচ্ছে 3600। তাইলে দেখি এটা এই 2 ইন্টু 3.1416 ভাগ হচ্ছে 6 ভাগ হচ্ছে 3600। আমি দেখতে পাচ্ছি এটা এই 2.91 ইন্টু 10⁻⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। এটা ওমেগা, এটা এই ওমেগাটা আমরা এখন এখানে বসাই দিব। জি হচ্ছিল 9.8, ওমেগা হচ্ছিল কত 2.91 ইন্টু 10⁻⁴। হ্যাঁ, এটা স্কোয়ার ইন্টু আর, আর কত এখানে দেওয়া আছে 3.2 ইন্টু 10⁶। কস কত, কস অক্ষাংশ যে দেখো 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এটা যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার ইন্টু হচ্ছে 3.2 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে cos 45 স্কোয়ার। আমার কাছে এটা আসতেছে হচ্ছে এরকম কেন আসলো, এই cos 45 এটাকে স্কোয়ার করলাম ইন্টু হচ্ছে 3.2 ইন্টু 10⁶, আরও ইন্টু হবে 2.91 ইন্টু 10⁻⁴, এটাকে স্কোয়ার, তাই না? আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 9.8 মাইনাস 0.13548 এরকম কিছু। এটার সাথে হচ্ছে বিয়োগ যদি 9.8 দেই, আমি দেখতে পাচ্ছি এটা 9.6645 ms ইনভার্স 2 ত্বরণটা। তাহলে এটা যদি ত্বরণ হয় আমাকে হচ্ছে কি এই, ওহো এখানে একটা ভুল করছি তো, এটা ওই গ্রহ তো, এটা 9.8 হবে না, কত হবে বলো তো 3.9 হবে। এটা তো ওই গ্রহের জন্য, ওখানে এখানে আমাদের যে কাল্পনিক গ্রহটা আছে সেটা, এটা পৃথিবী না, এই জায়গায় ভুল হয়ে যাচ্ছিল, ঠিক আছে 3.9, তাইলে এটা এত আসবে না। তাইলে এটা হবে যে 3.9 বিয়োগ হচ্ছে 0.13548। আচ্ছা, এটা হচ্ছিল 3.7645। আচ্ছা, এটা যদি হয় তাহলে সুতরাং W2 কত হবে বলো তো, W2 হবে হচ্ছে 100 কেজি ইন্টু হচ্ছে 3.7645, তাহলে এটা আসবে হচ্ছে 376.45 নিউটন। এত তাইলে বলছে ওজনের কি রূপ পরিবর্তন হবে, তাহলে আগের চেয়ে ওজন হ্রাস পাবে যেহেতু জি কমে গেছে, ঘূর্ণনের কারণে জি হ্রাস পায়। নর্মাল তার জি যেটা পৃথিবীর পৃষ্ঠে বা যে কোনো গ্রহের পৃষ্ঠে যেই জি, তার ঘূর্ণনের জন্য জি কিন্তু কমে গেছে, ঘূর্ণনের জন্য জি কমে এত হয়েছে, তাইলে অবশ্যই এটার জন্য নতুন ওজন পাইছি এটা। তাহলে এখন বলো ওজনের পরিবর্তন, সুতরাং ডেল ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ, এটাকে আমি যদি W1 দেই, এটা হচ্ছে W2, তাহলে W1 মাইনাস কত W2, এটা কত আসবে 13 সামথিং মনে হয়, 13.55। কত, এই যে এটা থেকে 390 থেকে এটা বাদ দাও, তাহলে 13.55 নিউটন। শেষ। তারপর আমি উত্তরটা একবার মিলাই দেই যে স্যারের কোথাও ভুল হয়েছে কিনা, এটা হচ্ছে কি, তাইলে হয়তো বোঝা যাবে। আশা করি ভুল হয় নাই। তারপর হচ্ছে দেখে দিই কুমিল্লা বোর্ড কত, কুমিল্লা বোর্ড হচ্ছে এটা 13.55 হ্রাস পাবে, 3.91 আসছে, আমরা 3.9 ধরছি। এটা এটা ওখানে উত্তর হচ্ছে টেস্ট পেপারের উত্তর হচ্ছে 3.91। কোনো সমস্যা নাই, ভেরি ভেরি সিম্পল, খুবই সোজা, তাই না? অনেক সোজা এটা। এরপর পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এত, পৃথিবীর এটা দেওয়া আছে। পৃথিবী পৃষ্ঠ হতে 100 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরালে বেগ অর্ধেক হবে। আচ্ছা, উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। পৃথিবীর জন্য, তাহলে ও আছে কত 100 কিলোমিটার উপরে, 100 কিলোমিটার উপরে মানে হচ্ছে ভি, ভি ইকুয়াল টু জিএম ডিভাইড বাই হচ্ছে বিভব, মহাকর্ষীয় বিভব আর প্লাস এইচ, এটা। তাহলে জি হচ্ছে এই 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11, এম হচ্ছে কত 6 ইন্টু 10⁻24 ডিভাইড বাই হচ্ছে
এই আর প্লাস এইচ, আর হচ্ছে হলো 6400 ইন্টু 10 টু দি পাওয়ার কিলোমিটার, তো 10 টু দি পাওয়ার 3, তাহলে কিলোমিটার থেকে এটা নিয়ে গেলাম। আর 100 কিলোমিটার, তো এটাকে 100 কিলোমিটার, আচ্ছা তাহলে আমি 6100 নাকি 1000, তাহলে 6400 প্লাস আরও 1000, তাহলে টোটাল এটা হচ্ছে এত কিলোমিটার ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 3। তাহলে আমি এখান থেকে হচ্ছে হলো কি এই একসাথে করে ফেলতে পারবো এটা। তাহলে মাইনাস এটাকে দেখিয়েছে এবার আমার 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু হচ্ছে হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ভাগ হচ্ছে হলো 7400 ইন্টু 10 টু দি পাওয়ার 3, না 7400 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমি দেখতে পাচ্ছি এটা আমার আসলো হচ্ছে হলো এই 54081 এটা কমা 8.081.08 এত জুল পার কেজি। আমরা জানি বিভবের একক কি জুল পার কেজি, বিভবের একক তো জুল পার কেজি, তো এটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো বলো স্যার এটা কেন জুল পার কেজি? আমরা জানি বিভব হচ্ছে হলো বি ইকুয়াল টু ডব্লিউ বাই হচ্ছে হলো এম, এখান থেকে জুল পার কেজি। তাহলে এটা হচ্ছে মাইনাস ঋণাত্মক, আমরা জানি অসীমে হচ্ছে হলো বিভব শূন্য সর্বোচ্চ, এটা যত পৃথিবীর মহাকর্ষের ক্ষেত্রের ভিতরের দিকে আসবে জি এর মান তত ঋণাত্মক, মানে আরো কমতে থাকে। তো এটা যদি আমি হচ্ছে হলো ইয়াভাবে লিখি যে মাইনাস 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত জুল পার কেজি, এভাবেও লেখা যায়। তো তারপর উত্তরটা একবার আমি মিলাই দিব। এটা কোন বোর্ড যেন? রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ড 24-এ হচ্ছে হলো গতে 5.41 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 5.4। ওকে, কোনো প্যারা নাই, উত্তর মিলেছে। এবার এটার ঘতে কি বলছে আমরা একটু দেখি। ঘয়ের দিকে তাকাও। নবচারীর ধারণা ঠিক কিনা? তার মানে বেগ হচ্ছে ওর বর্তমানে যেই বেগ আছে সেটা হচ্ছে হলো কি প্রাথমিক উচ্চতায়, এটা হচ্ছে প্রাথমিক উচ্চতায় ওর বেগটা বের করে নিতে হবে, প্রাথমিক উচ্চতায়, তারপর উচ্চতা চেঞ্জ করে আবার বেগ বের করতে হবে। রুট ওভার জিএম বাই কি আর প্লাস এইচ, আমরা জানি বেগের সূত্র, এটা হচ্ছে কিসের এই কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। তো জিএম আর প্লাস এইচ, জি 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11, এম হচ্ছে হলো কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আচ্ছা, আর প্লাস এইচ, আর হচ্ছে 6400, এইচ হচ্ছে হলো কত আরও 1000, তাহলে ইন্টু হচ্ছে হলো 10 টু দি পাওয়ার 3, এই একবারে। তাহলে আমি যদি এটা করি দেখি হচ্ছে হলো 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু হচ্ছে হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু ডিভাইড বাই হচ্ছে হলো 7400 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটাকে হচ্ছে হলো রুট করতে হবে, রুট করলে এটা আমি দেখতে পাচ্ছি হলো 7353.984 ms ইনভার্স 1। আচ্ছা, এটা হচ্ছে তার প্রাথমিক উচ্চতায় বেগ। এবার হচ্ছে হলো উচ্চতা যখন আরো 22200 বাড়াবে, 22200 বাড়ানো মানে হচ্ছে কিলোমিটার। ও বাবা, অনেক বাড়াচ্ছি, এত উচ্চতায় কেমনে 22200 কিলোমিটার? কিনা একটু দেখে নেই তো প্রশ্ন কি ভুল আছে কিনা। অনেক সময় হচ্ছে এটা 22200 কিলোমিটার, এমনি মাত্র পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, এটা 22200 কিলোমিটার উচ্চতায় কি করতে হবে আমাদেরকে সরাইতে হবে। দেখি তাইলে নতুন উচ্চতা, পরিবর্তিত উচ্চতা হবে হচ্ছে হলো এইচ টোটালটা, মানে পৃষ্ঠ থেকে এইচ। তো পরিবর্তিত উচ্চতা এইচ প্রাইমটা কত বলো তো তোমরা? নর্মালি এখানে এইচ আগে ছিল কত 1000, 1000-এর সাথে এখন 22200, টোটাল 23200। 1000 প্লাস হচ্ছে হলো 22200, টোটাল হচ্ছে হলো 23200 কিলোমিটার। আচ্ছা, এটা কিলোমিটার। এখন আমাদেরকে যখন আমরা V2 পরিবর্তিত উচ্চতায় V2 বের করব, তখন এটা হবে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ প্রাইম। তাইলে এবার আসো 6.67 ইন্টু 10 ইনভার্স 11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আচ্ছা, ডিভাইডেড বাই আর প্লাস এইচ প্রাইম, আর হচ্ছে 6400, এইচ প্রাইমটা কত এই যে 23200 কিলোমিটার, কিন্তু এটাকে ইন্টু 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলে এই যে মিটার কোথায় চলে গেল? মিটারে চলে গেল। এবার একটু দেখি আমরা উত্তরটা কত। 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু হচ্ছে হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এটা ভাগ করতে হবে হচ্ছে হলো
23,000 আর 6,000 29,000 29,600, তাই না? 29,600 কিলোমিটার ইন্টু হচ্ছে 10⁻³ তাহলে মিটারে চলে যাবে। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো এই √ওভার আনসার দিলে আমার এটা আসছে হচ্ছে হলো 3,676.99, 76 মানে 77 হয়ে যাবে এটা MS ইনভার্স 1। তাহলে বলো তো বেগ আগের চেয়ে অর্ধেক হয়েছে কিনা এবার বাই করতে হবে। তাহলে আমাকে এখন বের করে দেখাতে হবে। সুতরাং V2/V1 দেখি, V2 হচ্ছে হলো 3676.99 ডিভাইড বাই V1 কত 7300, মানে 7300 বলতেছি 7353.98। তাইলে দেখি এটা ভাগ 7353.98। দেখো তো তোমরা এটা পয়েন্ট একদম বরাবর 0.5 দেখো। তাহলে বা দিয়ে তুমি V2/V1, তাহলে সুতরাং V2 ইকুয়াল টু কি 0.5 V1। তার মানে হচ্ছে ওই নভোচারী বা ব্যক্তির ওই নভোচারীর ধারণা সঠিক। নভোচারী মনে করে গ্রহটিকে উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার দূরত্বে সরালে আরও, অনেকে মনে করে এটাই মনে হয় এইচ, না আগে তো 100 কিলোমিটার উচ্চতায় ছিল, এটাকে আরও 22,200, তাহলে টোটাল হচ্ছে 23,200 কিন্তু পৃষ্ঠ থেকে। তাহলে পূর্বের থেকে অর্ধেক হচ্ছে, বেগ অর্ধেক হবে এবং বেগ অর্ধেক হচ্ছে, তাই না? প্রমাণ পাইলাম, ঠিক আছে? তার মানে নভোচারী ধারণা সঠিক। এরপরের প্রশ্ন চলে আসো, এ আর বি দুটি কাল্পনিক গ্রহ পরস্পর হতে এত কিলোমিটার দূরে, তাদের সংযোজক রেখার মধ্যবিন্দু পি। আচ্ছা, এখানে আমাদেরকে পি বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য বের করতে বলছে। তো এটা মধ্যবিন্দু যেহেতু, ওর জন্য এখানে একটা প্রাবল্য আছে, ওর জন্য একটা প্রাবল্য আছে। তাহলে এই গ্রহের ভর আর এই গ্রহের ভর ভিন্ন ভিন্ন, ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন। তাহলে এটার জন্য এখানে হচ্ছে হলো কি, এই যেহেতু এখানে এটা এই যে কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা, আর এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে হচ্ছে হলো আগে এই মনে এখানে বুঝেই যাচ্ছি যে হচ্ছে হলো এই যে এপি এবং বিপি, এটাকে এক্স ধরি, এটাকে এক্স, কারণ দুটোটা মধ্যবিন্দু। তাহলে এখানে এপি এবং হচ্ছে হলো বিপি দুটোটা সেম, এবং এটা হচ্ছে এক্স, এবং সেটা হচ্ছে হলো কত, এই ওইটার অর্ধেক, এদের মধ্যবর্তী দূরত্বটার মানে এবি এর অর্ধেক 1.5 ইন্টু 10⁶ কিলোমিটার ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে হলো 0.75, 1.5 ইন্টু 10⁵, 10⁶, ভাগ হচ্ছে হলো 2। এটা হচ্ছে হলো 7.5 ইন্টু 10⁵ এত কিলোমিটার। আর যদি আমি এটাকে মিটারে নিয়ে যাই তাহলে 7.5 ইন্টু 10⁸ মিটার, এরকম কিছু একটা আসবে, কিন্তু 1000 দ্বারা গুণ করলে এটাই আসে, ঠিক আছে, 10⁸। তো এটা যদি হয় তাহলে এখন এই এ বিন্দুর প্রথম বস্তুটার জন্য, এই যেটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, তাহলে এখানে এগুলোকে আমি M1 দিব, এটাকে R1 দিয়ে দেই, এটা M2, এটা R2, ঠিক আছে? প্রথম বস্তুর জন্য পি বিন্দুতে, প্রথম বস্তু এ বিন্দুর বস্তুটির জন্য, এ বিন্দুর বস্তুটির জন্য এই পি বিন্দুতে প্রাবল্য E1, আমরা জানি প্রাবল্য ইকুয়াল টু GM বাই হচ্ছে হলো R², GM বাই কি R²। তাহলে G কত 6.67 ইন্টু 10⁻11, M কিন্তু পৃথিবীর না, এই গ্রহের, 6 ইন্টু 10⁻20, ওইটা তো পৃথিবীর ভরের সমান। আরটা কত, আর হচ্ছে হলো এই এখান থেকে বস্তুর কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব মানে এক্সট্রা, এই যে এটা হচ্ছে 7.5 ইন্টু 10⁸, এটাকে স্কোয়ার করতে হবে, তাইলে আমি এখান থেকে পাবো এটা আসবে হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু হচ্ছে হলো এই 6 ইন্টু 10⁻24, ভাগ হচ্ছে হলো ভাগ 7.5 ইন্টু 10⁸, এটাকে স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে এটা আসতেছে আমার এখান থেকে এটা উত্তর আসলো 71146 ইন্টু 10⁻4 নিউটন পার কেজি। আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্যের এটা হচ্ছে এটা, এই একক হচ্ছে নিউটন পার কেজি। এবং এই প্রাবল্যের দিকটা কোন দিকে দেখো, এই বিন্দুতে প্রাবল্য হচ্ছে আকর্ষণধর্মী বল, তাহলে এটার দিক হবে এই দিকে, E2টা হবে এই দিকে, E1, এটার মান হবে PA বরাবর। কোন বরাবর বলো তো, PA বরাবর, মানে P থেকে A বরাবর।
এইবার আসা হচ্ছে হলো আমাদের এ বিন্দু বি বিন্দুটার জন্য, বি বিন্দুর বস্তুটির জন্য পি বিন্দুতে প্রাবল্য, এটাও বের করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে E2 ইকুয়াল টু হলো gm/r²। তবে এটা m1 দিতে হবে, এটা m2 দিতে হবে, কারণ m গুলা ভিন্ন ভিন্ন। এবার আসো 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11, m2 কত ওই যে ভোটটা দেখো 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 24 দিচ্ছি। আরটা হচ্ছে আগেরটাই উপরেরটা, কারণ দুটার মধ্যবিন্দুটা এটা পি বিন্দুটা, এটা স্কয়ার। তাহলে দেখি এবার আবার ক্যালকুলেশন করে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু হচ্ছে হলো 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 24, হ্যাঁ 24, এটা হচ্ছিল ভাগ হবে হচ্ছে হলো 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা স্কোয়ার। হ্যাঁ এটা হচ্ছিল আমার উত্তর আসলো এটা 8.7747 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন পার কেজি। আচ্ছা প্রাবল্য, এবার এটার দিক কোন দিকে? এটার দিক হবে হচ্ছে হলো এই দিকে। এই বস্তুটার আকর্ষণধর্মী বল, তাহলে এই বস্তুটা এই বিন্দুতে কোনো 1 কেজি ভরের বস্তুকে এদিকে টানবে। আমরা জানি কোনো বিন্দুতে 1 কেজি ভরের বস্তুর উপর যে আকর্ষণ বল কাজ করে ওইটাই হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য। তাহলে এটা হচ্ছে কোন দিকে? এদিকে, পি থেকে বি বরাবর, তাহলে পিবি বরাবর। এবার আসো এই আমরা জানি প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য কি ধরনের রাশি? ভেক্টর রাশি। তাহলে এখানে যখন মোট প্রাবল্য আসবে তখন কিন্তু ডিরেক্ট যোগ করে দিলে হবে না, লব্ধি প্রাবল্য হিসাব করতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে E2টা হচ্ছে E1 এবং E2 এই দুটোটা একই লাইন বরাবর বিপরীত দিকে। একই লাইন বরাবর বিপরীত দিকে হলে তাদের লব্ধি কত বলতো? তাদের লব্ধি হচ্ছে তাদের বিয়োগফলের সমান। এবং এই দুইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই নিচেরটা বড়, তাহলে সুতরাং বলতো পি বিন্দুতে লব্ধি প্রাবল্য E ইকুয়াল টু, কেউ চাইলে সমীকরণ এই যে আমি ডিরেক্ট বিয়োগ E2 মাইনাস কি E1, এবং এখান থেকে বিয়োগফলটা আসবে এত নিউটন পার কেজি, এবং এটা দিক হবে বড়টার দিকে। যখন বিয়োগফল দুইটা ভেক্টর রাশির বিয়োগফলটার দিক হয় হচ্ছে হলো বড়টা, এদের মধ্যে যে ভেক্টর রাশিটা বড় সেটার দিকে, তাহলে এটা কোন দিকে হবে? বড়টা E2টা বড়, তাহলে এটা পিবি বরাবর হবে। কোন বরাবর হবে? পিবি বরাবর। শেষ। কেউ যদি বলে যে না স্যার আমি এই সূত্র দিয়ে করব না, আমি এই সূত্র দিয়ে করব, যে E ইকুয়াল টু √/E1² প্লাস E2² 2E1 E2 স্যার cos আলফা, এটা দিয়ে করব। এটা যদি বলে তাহলে তুমি এটা দিয়েও করতে পারবা, তবে তখন E1 আর E2 যেহেতু পরস্পর বিপরীত, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখন এই জায়গায় cos 180 ডিগ্রি ধরে করবা। কত? cos 180 বসাবা, বাদ বাকি E1 E2 এর মান বসাই দাও, হয়ে যাবে উত্তর সেম একদম। তাহলে সোজা, এটা সোজা ছিল কিন্তু আমরা এটা করে ফেললাম। এবার আমাদের চলে আসো পরের প্রবলেমে। এখানে বলছে এ বা বি কোনো গ্রহপৃষ্ঠ হতে কোন গ্রহপৃষ্ঠ হতে 1000 কেজি ভরের নবযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন। মহাশূন্যে পাঠাতে হলে তোমাকে মুক্তিবেগে, পৃথিবী মানে ওই বস্তুর মুক্তিবেগে পাঠাতে হবে। তাহলে যেই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ বেশি ওই গ্রহ থেকে বেশি গতিশক্তি দিয়ে পাঠাতে হবে, এবং সেভাবে গতিশক্তির মুক্তিবেগ দিয়ে তুমি 1/2 mv² দিয়ে বের করতে পারবা। তাহলে প্রথম গ্রহের পৃষ্ঠে গ্রহের মুক্তিবেগে পাঠাতে হয়, মুক্তিবেগ এটা ভি ইকুয়াল টু কিভাবে করবে? এখানে কি দেওয়া আছে? কাল্পনিক গ্রহ পরস্পর হতে এত দূরে, কাল্পনিক আছে তাদের সংযোগ রেখার মধ্যবিন্দু পি। আচ্ছা এদের ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, আমরা জানি মুক্তিবেগ হচ্ছে 2gm বাই হচ্ছে হলো কি r, ঠিক আছে? তাহলে আমরা এখানে মান বের করে ফেলতে পারি 2g, g হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11, আর এটা হচ্ছে হলো 6400 ইন্টু আরো 1000, সরি m তো হচ্ছে হলো এই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ওই যে উপরে, আর আরটা হচ্ছে হলো কত? 6400 ইন্টু আরো 1000 মিটারে আর কি। তাহলে এখান থেকে দেখি গতিবেগটা এই কত মিটার পার সেকেন্ড আসে। 2 ইন্টু 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু হচ্ছে হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আমি দেখতে পাচ্ছি এটা ভাগ হচ্ছে হলো 6400 ইন্টু আরো 1000, এটা হচ্ছে হলো রুট করতে হবে। এবার আবার রুট করলে এটা আমার হিসাব অনুযায়ী 11183.13 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে হলো এটা ভাগ যদি 1000 দ্বারা ভাগ করি, আচ্ছা 1000 দ্বারা ভাগ করার দরকার নেই। তাহলে সুতরাং প্রথম গ্রহের পৃষ্ঠ হতে
মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় গতিশক্তি, প্রয়োজনীয় গতিবেগ হচ্ছে এটা, মুক্তিবেগে পাঠাতে হবে, তার প্রয়োজনীয় গতিশক্তি কত হবে? প্রয়োজনীয় গতিশক্তিটা হবে হচ্ছে হলো ইকে ইকুয়াল টু ইকে 1 ধরতেছি, হাফ এম v1 স্কয়ার। তা হাফ এম কত? এটা বস্তুটার কি ভর কত? ভর কি বলছে কত কেজি? 1000 কেজি। এই যে এখানে বলে দিছে 1000, তাহলে এটা 1000। এই v1 হচ্ছে হলো এই যে 83.13, এটাকে স্কয়ার। তাহলে আমি এটা যদি এখন স্কয়ার করি ইনটু হচ্ছে হলো এই 1000 ভাগ হচ্ছে 2, আমি এটা দেখতে পাচ্ছি 6.25 ইন্টু 10⁻10 জুল। এই যে দেখো, প্রথম গ্রহের পৃষ্ঠ হতে তোমার যদি হচ্ছে মহাশূন্যে একটা বস্তুকে পাঠাতে হয় তাহলে এত গতিশক্তি, এত জুল গতিশক্তি প্রয়োজন। দেখবো আমরা এটা একটু মানটা, যেহেতু অনেক ক্যালকুলেশন, তাহলে আমি এটা একটু মিলে দিব উত্তর। এবার দ্বিতীয় গ্রহের, দেখো দ্বিতীয় গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ, তাহলে মুক্তিবেগ তুমি বের করে নিবা। আগে v2টা বের করে নিচ্ছি। vs কেপও দিতে পারতাম 2gm, এখানে g এটা m1 দিতে পারো, এই যে এটা m1 দিতে পারো, এটা r1 দিতে পারো, এটা m2 দিতে পারো, এটা r2 দিতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। দেখি এই 2 ইন্টু g 6.67 ইন্টু 10⁻11, আর m2টা হচ্ছে হলো কত? 7.4 ইন্টু 10⁻24 কেজি। তোমরা এই জায়গাটা দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আমি জানি না, যদি না দেখা যায় এটা হচ্ছে এই যে খালি জাস্ট 2g আর m এর মান বসাবা, আর r2 এর মান হচ্ছে কত? 1600 ইন্টু আরো 1000। দেখি ভিডিওতে দেখা যাচ্ছে কিনা একটু আমি দেখে নিই। একদম কানায় কানায় দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে মুক্তিবেগটা বের করে ফেলি। 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻11 ইন্টু হচ্ছে 7.4 ইন্টু 10⁻24। আচ্ছা, ভাগ হচ্ছে হলো 1600 ইন্টু হচ্ছে আরো 1000। এই এরপর হচ্ছে আমরা এটাকে রুট করতে হবে। রুট করার পর আমি দেখতে পাচ্ছি এটা 24,838.98 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ হতে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় গতিশক্তি ইকে2, এটা সুন্দর করে লিখবা, হাফ এম v2 স্কয়ার। হাফ এম হচ্ছে 1000, ভি হচ্ছে এই যে 24,83898, এটা স্কয়ার। এটা স্কয়ার করলে, এটাকে আমি স্কয়ার করলাম, স্কয়ার করে হচ্ছে গুণ করলাম 1000 দিয়ে, ভাগ করলাম 2 দিয়ে, আমি দেখতে পাচ্ছি এটা 3.08 ইন্টু 10⁻11 জুল। তাহলে দেখো প্রথম গ্রহের পৃষ্ঠ হতে কোথায় মহাশূন্যে পাঠাতে 6.25 ইন্টু 10⁻10 জুল গতিশক্তি প্রয়োজন, আর দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ থেকে মহাশূন্যে পাঠাতে লাগবে হচ্ছে 3.08 ইন্টু 10⁻11। তাহলে অবশ্যই দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ থেকে অধিক গতিশক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, উত্তর এটাই। তারপর একবার মিলাই দেই, তারপর তার আগে মিলাই দিব, তার আগে আমি আরেকটা কথা বলি। এটাকে তোমরা চাইলে এভাবে মুক্তিবেগ বের না করে এটার বিকল্প সমাধান হচ্ছে ওই যে আমি একটু এটা দিয়ে বলি। এই যে প্রথম গ্রহের পৃষ্ঠ হতে তুমি w ইকুয়াল টু এই কৃতকাজ, আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু এই যে w1 ইকুয়াল টু g m1m, এই যে 1/r মাইনাস 1 কি r প্লাস h। আর প্লাস h এর জায়গায় ইনফিনিটি অসীম বসালে এটা 1/∞ শূন্য হয়ে যেত, আর r এর জায়গায় এটা r1। তাইলে এখান থেকে তুমি হচ্ছে কি শক্তিটা বের করতে পারবে। আর প্লাস h হবে ইনফিনিটি, মহাশূন্য মানে ইনফিনিটি, r1 এর জায়গায় প্রথম গ্রহের ব্যাসার্ধ বসায় দিবা, তাইলে হচ্ছে এখান থেকে তুমি প্রথম গ্রহের ভর বসায় দিবা, বস্তুটার ভর বসায় দিবা, তাইলে এখান থেকে কত জুল শক্তি লাগবে সেটা পেয়ে যাবে। ঠিক দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ থেকে মহাশূন্যে পাঠাতে মানে কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে হলো প্রয়োজনীয় গতিশক্তি, সেটা ইকুয়াল টু হবে তখন w2 ইকুয়াল টু g m2m 1/r2 মাইনাস 1/r2 প্লাস h। ঠিক আছে, r2 প্লাস h এর মান ডিরেক্ট ইনফিনিটি বসায় দিবা। ঠিক আছে, এখানে h দরকার নাই, h অসীম না, আর প্লাস h এর মান পুরো পৃষ্ঠ থেকে তুমি অসীমে নিয়ে যাচ্ছ মহাশূন্যে পাঠানো, তাহলে এটা আলটিমেটলি 0, দুই ক্ষেত্রে এটা 0, 1/r প্লাস h টা 0, তাহলে বাদ বাকিটা দিয়ে তুমি কাজ করলেই কিন্তু হয়ে যাবে, তখনও উত্তর সেম আসবে। তারপর উত্তরটা আমি মিলাই দিচ্ছি একবার, সেটা হচ্ছে হলো এই প্রথম গ্রহের পৃষ্ঠের দেখি, এটা হচ্ছে 6 ইন্টু এখানে তো ওরা তো কাজে ডব্লিউ এভাবে করে ওই যে ওরা তুলনা করছে, বুঝছো। তারপর আমি একবার করে দেখি তো, এই একটু আগে যেটা আসলো ভাগ এটাকে আগেরটা দিয়ে, এই 6.25 ইন্টু হচ্ছে 10⁻10
এটা আমার তো হচ্ছে আসলো কত 4.93 টাইপের কিছু আসতেছে, একটা আরেকটার কত গুণ ওখানে আসতেছে, একটা হচ্ছে আরেকটার 20 গুণের মতো। এটা তো একটু এদিক ওদিক হয়ে গেল। স্যার কি কোথাও ভুল করেছে কিনা দেখো তো। এটা হচ্ছিল স্যার হচ্ছিল লেকচারে দেখলাম হচ্ছিল 20 গুণের মতো আসে। আমার এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করতেছি 20 গুণ আসে না, আমার কত আসে অর্ধেক। এটা আচ্ছা আবার দেখি, এটাকে 3.08 ইন্টু 10⁻⁴ কত 11 ভাগ হচ্ছে হলো 6.25 ইন্টু 10⁻⁻10, 4.928 গুণ আসতেছে। তাই আমি পাঞ্জেরি টেস্ট পেপার থেকে একটু উত্তরটা মিলিয়ে দিই, দেখি আসলে আমার কোথাও ভুল হয়েছে নাকি লেকচারে ভুল হয়েছে, লেকচারে কোথাও ভুল করছে। এটা কোন বোর্ড যেন, এটা হচ্ছে যশোর বোর্ড 24, যশোর 24। আচ্ছা যশোর 24-এ আমাদেরটা আসছে হচ্ছে হলো উত্তরগুলো মিলে 6.25 ইন্টু 10⁻10, আচ্ছা আর হচ্ছে হলো 3.08 ইন্টু 10⁻9 আসতেছে। এই জায়গায় তো ভুল হয়ে যাচ্ছে, এটা 3.08 ইন্টু 10⁻9, এখানে হচ্ছে হলো ওদের আসছে 10⁻9, আমার 10⁻, এটা এরকম কেন আসলো, কোথাও কি ভুল হচ্ছে। এটা ওদের 10⁻, আমার তো এটা আসতেছে, এটা এই জায়গায় ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে কিনা দেখো তো। এটা হচ্ছে হলো এই জায়গা মানে পাঞ্জেরিতে আবার হচ্ছে এটা হচ্ছে 10⁻9 মানে কম। এটার কারণ কি, আমাদের এটা 2484, আর ওটা হচ্ছে হলো আমার এই জায়গায় কোথাও ভুল হয়েছে কিনা, এটা 2400, এই জায়গায় কোথাও দশমিকে আমি গন্ডগোল করছি কিনা একটু দেখো তো তোমরা। 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻11 ভাগ গুণ হচ্ছে হলো 7.4 ইন্টু 10⁻24 ভাগ হচ্ছে হলো 1600 ইন্টু হচ্ছে 1000। এরপর হচ্ছে এটাকে রুট করলে 24,838। আমার তো হিসাব ঠিক আছে মনে হচ্ছে। এখন এখানে কোথাও কি ভুল কি আমি কোথাও করছি কিনা, কোথাও তো ভুল করছি না, কিন্তু উত্তর ওদের সাথে মিলতেছে না, যে কোথাও কোনোটার সাথে উত্তর মিলছে না কেন। এটা আমাদের মনে হচ্ছে ও আচ্ছা, এই তো একটা ভুল পাইছি। স্যার যেভাবে করাইছি নিয়ম ঠিক আছে, প্রসিডিউরও কোনো ভুল নাই, এই যে দেখছো। তো এখানে মেইন সমস্যাটা হয়েছে স্যারের এই যে আমাদের প্রশ্নের মধ্যে একটা ভুল আছে, টাইপার যে টাইপ করছে সে এটা 10⁻22 হওয়ার কথা, তাইলে আমাদের গয়ের মধ্যেও কিন্তু ভুল আসবে, উত্তর মিলে নাই, গয়ের মধ্যেও কি হয় নাই, উত্তরটা মিলে নাই, ঠিক আছে, উত্তর মিলে নাই। মানে হচ্ছিল এই যে প্রথমটা হয়তো মিলছে, দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে এইটা এই জায়গায় 10⁻24 হবে না, 10⁻22 হবে, তাইলে হচ্ছে তখন হচ্ছে হলো কি একটু তো চেঞ্জ চলে আসবে। এবার দ্বিতীয়টা তাহলে বড় হবে না, তখন হচ্ছে হলো এটা যদি 10⁻22 হয়, খাইছে এখানে তো ক্যালকুলেশন ভুল হয়ে গেল, 22 হয়, তাইলে তোমার এটা হচ্ছে হলো কি ছোট আসবে, এটা ছোট, তখন এইটা এই ভ্যালুটা ছোট আসবে আগেরটার চেয়ে ছোট আসলে তোমার হচ্ছে E1 মাইনাস E2 হবে, E1 মাইনাস E2। তাহলে যেটা ওই যে একই, মানে জাস্ট E1 আর E2 মান চেঞ্জ হয়ে যাবে গা, ঠিক আছে। তুমি ক্যালকুলেশন করে 10⁻22 দিয়ে করিও। স্যার প্রশ্নে 10⁻22 ছিল, এখানে টাইপার যে প্রশ্ন তুলছে সে ভুল তুলছে। তাহলে হচ্ছে তোমরা এরপর হচ্ছে এটা E1 মাইনাস E2 হবে, তার এটা PA বরাবর হবে, সেটা এটা PA বরাবর হবে, ঠিক আছে, এই আর কিছুই না। তাইলে এখানে হচ্ছে এটা 10⁻22 ধরে করিও, তাইলে উত্তর পারফেক্ট আসবে। এখানের ক্ষেত্রেও সেম পারফেক্ট আসবে, নিয়ম ঠিক আছে, ওকে। আর তাইলে হচ্ছে আমরা ইয়েতে যাচ্ছি না। এইবার আসো স্যার আমাদের হচ্ছে পরের প্রশ্নে যখন চলে যাব, পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষজ ত্বরণ জি বনাম কেন্দ্র থেকে দূরত্ব আর, লেখচিত্র নিম্নরূপ। গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে, আচ্ছা গ্রহটির ভর বের করতে বলছে। এই অভিকর্ষজ ত্বরণ এখানে দেখো পৃষ্ঠ, এই যে এইটা এই জায়গাটা একটু গ্রাফটা ভুল আছে, এইটা হবে হচ্ছে এই বরাবর, এই দুটোটা বিন্দু সি এবং এ বিন্দু একই উচ্চতায়, এই যে 6.53টা হবে এখানে। আর নাকি একটু দেখি এখানে স্যার একটু প্রশ্নটা হচ্ছিল একবার দেখে নিব, প্রশ্নের মধ্যে মনে হয় কোথাও একটু ভুল আছে, গন্ডগোল আছে, ঠিক আছে। আর সিটা হচ্ছে এই যে এ বরাবর, এ আর সি সেম উচ্চতায়, এই বরাবর হচ্ছে কি এই 6.53, এটা একটু উপরে না, এটা একটু নিচে, এই বরাবর ঠিক আছে। এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদেরকে বলছে হচ্ছে পৃষ্ঠ, এই যে দেখো পৃষ্ঠ এখানে, তাহলে পৃষ্ঠে জি দেওয়া আছে 9.5
801, তাহলে জি দেওয়া থাকলে আমরা জানি জি ইকুয়াল টু যে কোনো gm/r², তাহলে এই গ্রহটার ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো এই যে ব্যাসার্ধ, তাহলে আমরা সুতরাং এখান থেকে m বাইর করতে হবে, m ইকুয়াল টু gr² ডিভাইড বাই বড় হাতের জি। দেখো এটা হচ্ছে 9.801 r², আর কত 6500 ইন্টু আরও 1000 মানে এই স্কোয়ার ডিভাইড বাই জি 6.67 ইন্টু 673, কিন্তু 673 দিছে, তাহলে 6.3 ব্যবহার করতে হবে ইন্টু 11। তাহলে এটা আমি এখন যদি পাই 6500 ইন্টু আরও 1000, এটাকে স্কোয়ার করতে হবে ইন্টু হচ্ছে হলো 9.801 ভাগ হচ্ছে হলো 6.673 ইন্টু 10^11, এটা আমি দেখতে পাচ্ছি হলো 6.205 ইন্টু 10⁻24 কেজি। যেহেতু হলো কি উত্তরটা মিলেই দেয়, তাহলে আমাদের কোথাও ক্যালকুলেশনে ভুল হলে সেটা চোখে পড়ে যাবে, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে হলো এই 6.2 ইন্টু 10⁻24 কেজি। ওকে, 6.2 আমার 205 আসছে, কোনো ব্যাপার না আমাদের। এবার আসো পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষণ, আচ্ছা এখান থেকেও ভালো কথা, আবার একই প্রশ্ন তো, এটা এখানে হবে না, এটা হবে এইদিকে, এই বরাবর হবে, ঠিক আছে। এবার আমাকে বলছে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সেম কিনা, দেখো এই যে এ হতে এ প্রাইম হতে বি প্রাইম এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব এক কিনা। আচ্ছা, তো এইটার দূরত্ব তো এটা হচ্ছে হলো, দেখো এই যেটা যদি পৃষ্ঠ হয় আমরা জানি হচ্ছে হলো এটা হচ্ছে হলো পৃথিবীর অভ্যন্তরে, বি থেকে এইটুকু হচ্ছে হলো এইচ অভ্যন্তরে, আর এটা হচ্ছে পৃষ্ঠ হইলে এটা সি বিন্দু, এটা কিন্তু হচ্ছে হলো এই অংশটুকু হচ্ছে হলো পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় হচ্ছে অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের গ্রাফ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে উচ্চতা, এইচ উচ্চতায়, দেখো এটা পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে এই বিসিটা হচ্ছে হলো এইচ উচ্চতায়, সি বিন্দু মানে হচ্ছে এই সি বিন্দুর সাথে রিলেটেড এই যে ওজন 6.534, এই জিটা নিয়ে কাজ করতে হবে সি বিন্দুতে। এ বিন্দু এবং সি বিন্দু দুটোটাতে হচ্ছে হলো জি এর মান সেম, কিন্তু দুইজনের এইচ গুলা সেম কিনা, এটাতে এইচ গভীরতায় আর এটা হচ্ছে এইচ উচ্চতায়, মানে এটা এইচ উচ্চতা, এটা এইচ গভীরতা, পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে এ প্রাইম বি প্রাইম। তাহলে আমরা এখানে হচ্ছে হলো জি যেহেতু সেম, আমরা জানি এইচ গভীরতায় জি হচ্ছে হলো জি, দেখো ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1-h/r, তাই না। এখানে হচ্ছে হলো জি প্রাইমটা হচ্ছে হলো কত, এ বিন্দুতে এ প্রাইম বিন্দুর সাথে রিলেটেড হচ্ছে হলো এ বিন্দু, এ প্রাইম বি প্রাইম এটা হচ্ছে হলো দূরত্ব, আর এ বিন্দুর এটা অভিকর্ষ ত্বরণটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হবে 6.534, জি কত, ওর পৃষ্ঠে জি দেওয়া আছে মনে হয়, পৃষ্ঠে জি তো এই যে এটা এই 9.801, 1 মাইনাস এইচ হবে এখানে কত, এইচ হবে এ প্রাইম বি প্রাইম এটাই এইচ, আর তো এই যে 6500 ইন্টু আরও 1000 10⁻3, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এ প্রাইম বি প্রাইমটা পেয়ে যাবা, এটা ছিল গভীরতার জন্য। এরপরে আবার সি বিন্দুর জন্য ওই যে বি প্রাইম আর সি প্রাইমের দূরত্বটা বের করার জন্য দেখো এটা হচ্ছে হলো, এটা যেহেতু হচ্ছে হলো পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, মানে সি বিন্দুতে থাকা মানে হচ্ছে হলো বি প্রাইম সি প্রাইম উচ্চতায় থাকা, তাইলে হচ্ছে হলো এইটা বের করতে হবে জি প্রাইম ইকুয়াল টু, দেখো এইচ উচ্চতার ক্ষেত্রে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু r/r প্লাস এইচ, এটা। তাহলে এখানে হচ্ছে হলো এটা হবে যেহেতু একই দুটোটা 6.534 আর এটা হচ্ছে 9.801, আর এর মান হচ্ছে 6500 ইন্টু হচ্ছে 10⁻3, এই যে দেখো, আর এখানে হচ্ছে আর 6500 ইন্টু হচ্ছে 10⁻3, আর এই এইচটা হবে হচ্ছে হলো এখান থেকে দেখো এইচটা হবে হচ্ছে হলো তোমার এই যে বি প্রাইম সি প্রাইম, এটা এখান থেকে, তারপর এটা এই পাশে বাড়িয়ে দেবা, তারপর রুট করবা, এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা বি প্রাইম সি প্রাইম বের করে ফেলবা, কাজ শেষ, ঠিক আছে। প্রসিডিউর বোঝা গেছে, প্রসিডিউর বুঝলে উত্তর এরপর তুমি বের করে ফেলতে পারো। আবারও বলছি এখান থেকে ক্যালকুলেশন করে চলো কি তুমি এ প্রাইম বি প্রাইম বের করবা, এখান থেকে ক্যালকুলেশন বের করে বি প্রাইম সি প্রাইম, তারপর তোমরা দূরত্ব সেম কিনা দেখবা। এখানে আবারও বলছি এটা পৃষ্ঠ, মানে এই জায়গাটা এইটা পৃষ্ঠ, এটা জিটা পৃষ্ঠ না, এই পৃষ্ঠে জি, এটা এই যে বলাই দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠটা, এটা হচ্ছে হলো গভীরে, এটা হচ্ছে হলো উচ্চতায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে হলো
এ বিন্দু আর সি বিন্দুর জি গুলাকে নিয়ে, দুটোটা এ বিন্দু এবং সি বিন্দুর জি কিন্তু সেম সেম নিয়ে তারপর এখান থেকে দূরত্বগুলো বের করবা, শেষ। এরপরে আমাদের এই অঙ্কটা, এটা কোনটা দেখো, এটা বরিশাল বোর্ড 2024। আচ্ছা, এটা কি বলছে, একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনে 70 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখলেন, পৃথিবীর নিজ অক্ষে ঘন্টায় একবার আবর্তন করে। আচ্ছা, কত ঘন্টায়, এই জায়গায় এখানে একটা জিনিস ওঠে না, কত ঘন্টায় এটা একটু আমাকে দেখে নিতে হবে, এটা কত ঘন্টা, এটা কি বরিশাল বোর্ড 24, বরিশাল বোর্ড 24 হচ্ছিল কত ঘন্টা, এটা বরিশাল 24, এটা 24 ঘন্টায়, কত বলতো 24 ঘন্টায়, এটা আমাদের একটু বুঝতে হবে, এখানে এটা 24 ঘন্টায় ছিল, প্রশ্ন এটা ওঠে নাই 24 ঘন্টায়। তো যেহেতু এটা ওঠে নাই, এটা আমাদেরকে ধরেই সুন্দর করে করতে হবে। পৃথিবীর ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ বস্তুটির রৈখিক বেগ কত, বস্তুটির কি রৈখিক বেগ কত, এখানে চিন্তা করতে হবে আমাদের। এই যে আমরা যদি হচ্ছিল এখান থেকে একটা শেপ নিয়ে এই 3D এইটা এখানে একটু আঁকি, দেখো এখানে থাকার অর্থ হলো এই অক্ষটা হচ্ছে এখানে পৃথিবীর যে অক্ষটা সেটা এইভাবে ঘুরছে, এটা হচ্ছে ধরো কেন্দ্র, সব দিকে ব্যাসার্ধ আর, বস্তুটা এখানে আছে, উত্তর অক্ষাংশে মানে হচ্ছিল এই যে এখানে আছে, এই যে এটা ল্যামডা ইকুয়াল টু কত 70 ডিগ্রি, বোঝা যাচ্ছে সব কিছু, চিত্র ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখান থেকে কাজ করি, খেয়াল করো তোমরা একটু, এই জায়গায় আছে, তো আমাদের এই জায়গায় রৈখিক বেগ, তার রৈখিক বেগ আমরা জানি, রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? এই ওমেগা তো পেয়ে যাব, ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে 2 পাই বাই টি মানে হচ্ছে 86,400 সেকেন্ড, এখান থেকে এত রেডিয়ান পার সেকেন্ড এটা পেয়ে যাব। কিন্তু এখানে আরটা শোনো, আর হচ্ছে অক্ষ থেকে লম্ব দূরত্ব, তো যখন এটা এখানে ঘুরতেছে, এই জায়গায় এখানে আছে, তখন কিন্তু অক্ষ থেকে দূরত্ব কিন্তু এটা না, এটা তো কেন্দ্র থেকে দূরত্ব, অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছিল আমার এই যেটা এইটুকু হচ্ছিল অক্ষ থেকে লম্ব দূরত্ব, এইটা হচ্ছে আর আমাদের। তো এটা আমি যদি এখান থেকে এই যে ব্যাসার্ধ ভেক্টরটাকে, এটা একটা ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টরটাকে এই যে এটা হচ্ছিল ব্যাসার্ধ ভেক্টর, এটা চিন্তা করি, এটা ল্যামডা হলে এটাও ল্যামডা, আর এটা ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে কি আর ব্যাসার্ধ, তাইলে আমি বলি তো এই যে এটা যদি আর হয়, তাইলে এটা যদি হচ্ছিল ল্যামডা হয়, তাইলে এদিকে হবে কি আর cos থিটা না, তাহলে এখানে আর হচ্ছে হলো এই যে দেখো না, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে হলো কি অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ লতিভূতি, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখানে এটা cos থিটা, তার মানে cos ল্যামডা ইকুয়াল টু ভূমি বাই, ভূমি হচ্ছে হলো আর, অতিভুজ হচ্ছে হলো কি আর, তাহলে সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে হলো আর cos ল্যামডা, এইটুকু আগে বের করে নিতে হবে, 6500 মনে হয় এটা, ইন্টু আর কি দেওয়া আছে 6 আর দেওয়া আছে, এটা পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, cos হচ্ছে কত 70 ডিগ্রি, cos 70 ডিগ্রি থেকে তুমি এখান থেকে এই আরটা বের করে নিবে, তারপরে এই যে ওমেগা বের করে নিবে, তারপর আমরা জানি দিয়ে হচ্ছে হলো কি এই ভি ইকুয়াল টু ওমেগা আর, এখানে বসাই দিবা, ওমেগাও বসাই দিবা ওখান থেকে বের করে এনে, আরও এটা এখানে বসাই দিবা, ঠিক আছে, তাইলে চলে আসবে এত রৈখিক বেগ। এটা আবারও বলছি, এটা অনেকেই বুঝে না, এটা অনেকেই হচ্ছে হলো নর্মাল কি আর ওই ব্যাসার্ধ দিয়ে করে ফেলে, ভাই এই জায়গায় থাকা আমরা জানি এই যে ওমেগা আর, এটা হচ্ছে হলো কি আরটা হয় অক্ষ থেকে লম্ব দূরত্ব, তো অক্ষটা এখানে, বস্তু যখন এখানে থাকে তখন এখান থেকে এই লম্ব দূরত্বটা এটা নিতে হবে, এটা না, এইটা হচ্ছে কেন্দ্র থেকে, এইটা তো সব দিকে সমান হবে, এটা সব দিকে সমান, কিন্তু এটা অক্ষ থেকে এখানে থাকলে তখন আমাদের এটা নিতে হইতো, এই জায়গায় থাকলে তখন আমাদের দূরত্ব এটা নিতে হতো, ঠিক আছে, এখানে থাকলে তখন আমাদের দূরত্ব হবে এটা, ঠিক আছে, এই যে এটা ওমেগা আর এর ক্ষেত্রে, সবাইকে বুঝতে পেরেছি, সোজা কিন্তু, ঠিক আছে। এটা এরপরে আসা হচ্ছিল, এটার বলছে আবর্তনজনিত কারণে উদ্দীপকে উল্লেখিত স্থানে বস্তুটির ওজন বাড়বে নাকি কমবে, নর্মালি তো হচ্ছিল ওর জি দেওয়া আছে নাকি, নর্মালি জি দেওয়া আছে নাকি, পৃথিবী 1 ঘন্টা 24 ঘন্টা একবার আবর্তন করে, তো এই যে জি দেওয়া আছে 9 পয়েন্ট, তাহলে তার ওজন নর্মাল দেখো পৃষ্ঠে পৃথিবীর গুণনে, আচ্ছা পৃষ্ঠে জি ইকুয়াল টু হচ্ছে হলো g1 ইকুয়াল টু হচ্ছে আমি ধরি এটা 9.77, তাহলে সুতরাং পৃষ্ঠে ওজন w1 ইকুয়াল টু mg1, তাহলে m কত বলো তো, বস্তুটার ভর কত 70 কেজি, 70, এটা হচ্ছে 9.77, আচ্ছা এটা তো খুবই সোজা, এত নিউটন, আমি আর এখানে ক্যালকুলেশন করছি না।
এবার ঘূর্ণনের জন্য 24 ঘন্টা যেহেতু একবারে ঘূর্ণনের জন্য জি প্রাইমটা কত হবে ওই অবস্থানে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। জি হচ্ছে 9.77, এখানে দেওয়াই আছে ওমেগা হবে 2π/t, টিটা হচ্ছে হলো 84 ঘন্টা, তাহলে 86,400, এটা স্কোয়ার ইন্টু আর কত এই 6 × 10⁶, আর কজ ল্যামডা কজ 70 ডিগ্রি, এটাকে স্কোয়ার। এখান থেকে তুমি একটা জি প্রাইম পাবে, এখানে W2 মানে ওজনটা ঘূর্ণনের জন্য mg2টা বের করবা। দেখো সহজ না, কঠিন কিছু? কঠিন কোনো কিছুই না এখানে। তাহলে এটা হচ্ছে নর্মাল পৃষ্ঠে ওজনটা, আর এটা হচ্ছে ঘূর্ণনের জন্য ওজন। ঘূর্ণনের জন্য ওজন আমরা জানি ঘূর্ণনের জন্য জি এর মান চেঞ্জ হয়, কমে যায়, সেই জিটা বের করে নিব। এবার আসো, এখানে বলছে কি দিছে দেখো তো, দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে দেওয়া আছে, প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। তাহলে প্রথম গ্রহের ভর হচ্ছে হলো m2টা যদি m ধরি তাহলে এটা হবে 8m, এরকম কিছু। আর পৃষ্ঠ হতে এত বেগে খারাপ হয়ে নিক্ষেপ করছে। দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে এত এত, তো মুক্তিবেগ যদি দেওয়া থাকে তো আমাদেরকে ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে গতে। তো আমরা জানি ভি এসকেপ 1 ইকুয়াল টু 2g m1/r1, আর দ্বিতীয় ভি এসকেপ 2 হবে হচ্ছে হলো দ্বিতীয় গ্রহের পৃষ্ঠে 2g m2 ডিভাইড বাই হচ্ছে হলো কি r2। এইবার আসো হচ্ছে হলো একটাকে আরেকটা দ্বারা ভাগ করে ব্যাসার্ধের অনুপাতের কাছে নিয়ে যাব, ভি এসকেপ 1 ডিভাইড বাই ভি এসকেপ 2 ইকুয়াল টু √, আমি যখন করব তখন হচ্ছে হলো 2g m1/r1, এটাকে যখন এটা দিয়ে ভাগ করব রুটের ভিতরে আনবো, ভাগ হচ্ছে হলো r2 ডিভাইড বাই হচ্ছে হলো কি এই 2g m1। এবার 2g কাটা, এবার আমি যদি ক্যালকুলেশন করি এবার দেখতে পাচ্ছি আমি এই যে এই r2 m1 আর নিচে হচ্ছে হলো r1, একটু ভুল হচ্ছে মনে হয়, এটা হচ্ছে হওয়ার কথা কি m2, এই যে m2 এই এরকম। তাহলে বা এই যে ভি এসকেপ 1 কত 11.2 ভি এসকেপ 2 কত 52, দেখো ইকুয়াল টু হচ্ছে হলো আমাদেরকে এখানে বের করতে হবে r1/r2। এই যে আমরা এখান থেকে এটা আমি এখানে হচ্ছে হলো কি ইনটু হচ্ছে হলো এভাবে লিখি m1/m2, m1 কত 8m, তাহলে 8m ডিভাইড বাই হচ্ছে হলো m2 হচ্ছে হলো m কাটা, তাহলে থাকতেছে হচ্ছে হলো বা এটা কত আসে ক্যালকুলেশন, এরপর রুট তুলে ফেলবো, 11.2 ভাগ হচ্ছে হলো 52, স্কোয়ার করলে আমি দেখতে পাচ্ছি এই যে 8r2 ডিভাইড বাই হচ্ছে r1, এটা রুট করে উঠাই ফেললাম, ইকুয়াল টু এটাকে বর্গ করার পর 0.04639 এরকম আসলো। আমাদেরকে বের করতে হবে হচ্ছে হলো r1 এবং r2 অনুপাত, r1 এবং কি r2 অনুপাত, তাহলে এটা হচ্ছে সুতরাং এটা এখানে তো 1 মনে মনে, তাহলে r1 r2 অনুপাত বের করা মানে কি দেখো আমি এটা গুণ করে দেই, 8r2 বা 8r2 ইকুয়াল টু 0.04639 r1, এখান থেকে সুতরাং r1/r2 অনুপাত বের করি, r1/r2 অনুপাত r1/r2, এটা ওই পাশে চলে যাবে, ওইটা এই পাশে আসবে, তাহলে 8 ভাগ হচ্ছে হলো আনসার। আমার দেখতে পাচ্ছি এটা 172.44 আসছে, r1 এবং r2 এর অনুপাত, এই যে উদ্দীপকে উল্লেখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত 172.44। তারপরে একবার মিলাই দিব উত্তর, কারণ হচ্ছে হলো অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। এটা কোন বোর্ড? এটা হচ্ছে হলো সিলেট বোর্ড, এটা হচ্ছে 119 কি রে, এরকম কিছু একটা ভুল আসতেছে কেন, 11,052, এখানে কি কোথাও ভুল হচ্ছে? আমাদের সাথে ওদের উত্তর মিলে নাই, একটু এদিক ওদিক আসছে। ইয়েস, এই জায়গায় মনে হয় কোথাও গন্ডগোল আছে। এটা কি 52 নাকি হচ্ছে 5.2? দেখো তো, এটা হচ্ছে 5.2, এই জন্যই তো ভুল হয়েছে, এটা 5.2 হবে, এই যে এটা 5.2, এই তো 5.2 হওয়ার কারণেই তো এটা ভুল হয়ে গেছে, এই যে এখানে 5.2, এটা টাইপার, আমাদের টাইপারে ভিড়ানো উচিত, একদিনে ধরে বান্দি ভিড়া দিব আমি, এতে হচ্ছে হলো বেশি ইয়ে করতেছে, এটা হচ্ছে এতে এগুলো ভুল করবে, তারপরে এগুলো হচ্ছে কি অঙ্ক ভুলে যায়, কয়টার মধ্যে এরকম ভুল করছে, টাইপারকে ফিরানো যাবে, তাহলে আবার হচ্ছে এটা মামলা করে দিলে, এটা হচ্ছে কত আসে দেখি,
11.2 ভাগ হচ্ছে হলো 5.2, এটাকে আবার স্কোয়ার করতে হবে। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো 4.639। হ্যাঁ, তাহলে সুতরাং R1/R2 এবার কত আসে দেখি। R1/R2 এরকম কিছু আসে কিনা, এটা গুণ করবো এটার পাশে, তারপর এটা এদিকে চলে আসবে, এটা নিচে চলে যাবে। 8 ভাগ হচ্ছে হলো আনসার, এটা হচ্ছে 1.7244, ঠিক আছে। তাহলে এটা এরকম কিছু একটা আছে 1.7244, তার মানে নিচে 1, তাহলে সুতরাং বলা যায় সুতরাং R1:R2 ইকুয়াল টু হচ্ছে 1.72 হচ্ছে কত 1। দেখো এটা ঠিক আছে কিনা, 1.72:1। এবার উত্তরটা আমি মিলাই দেই। এরা উত্তর করছে এভাবে বাইর করে নেয়, ওরা বাইর করছে হচ্ছে হলো কীভাবে যেন 169 হচ্ছে হলো 98। 100, আচ্ছা 169কে 98 দিয়ে ভাগ করলে ওদের সাথেই বুঝে যাবো যে উত্তর মিলছে, ভাগ 98 1. ঠিক আছে ঠিক আছে, ওরা এটাকে হচ্ছে হলো আবার পূর্ণ সংখ্যায় নিছে, আমরা পূর্ণ সংখ্যার কনভার্ট করবো না। গ্রহ দুইটার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1.72 কত 1। এবার আসো হচ্ছে হলো এই যে গ্রহের মুক্তিবেগ যথাক্রমে, আচ্ছা এটা আবারও বলছি এখানে ভুল আছে 5.2, এটা নাইলে উত্তর মিলবে না। হ্যাঁ, না প্রসেস ঠিক থাকবে কিন্তু কথা তোমরা উত্তর করতে গেলে দেখবে যে উল্টাপাল্টা। উভয় গ্রহ নিজ পৃষ্ঠতে সমান উচ্চতায় উঠতে পারবে কি, সমান উচ্চতায় উঠতে পারবে কিনা আমরা জানি খারাপভাবে নিক্ষিপ্ত করছে এই যে বস্তুটাকে, তো আমরা খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা ইকুয়াল টু আমরা জানি u² হচ্ছিল 2g। তাইলে ইউ যেহেতু দোনোটার ক্ষেত্রে সেম, তাহলে দোনো গ্রহের পৃষ্ঠ থেকেই সেম বেগে নিক্ষেপ করছে বস্তুগুলাকে, তাইলে যেই গ্রহের জি এর মান বেশি হবে সেই গ্রহের পৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় উঠবে। তাহলে প্রথম গ্রহের পৃষ্ঠ হতে উচ্চতা h1 ইকুয়াল টু u² 2g1, আর দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ হতে উচ্চতা h2 ইকুয়াল টু u2 ডিভাইড বাই 2g2, এরকম u² 2g2। তারপর সুতরাং h1 ডিভাইড বাই h2 ক্যালকুলেট u² কাটাকাটি যাবে, 2 কাটাকাটি চলে যাবে, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এটা হচ্ছে g2/g1 এরকম। তাইলে আমরা এই h দেখো g দুইটার অনুপাত যদি কোনোভাবে জেনে যেতে পারি তাইলে h দুইটার অনুপাত জানবো, h দুইটার অনুপাত জেনে যেতে পারবো। h দুইটার অনুপাত জানলেই তো একটা কয় গুণ সেটাও h বলা যাবে। তাহলে এখান থেকে করব কিভাবে, এখন মুক্তিবেগগুলো যখন দেওয়া আছে তাহলে প্রথম গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ v⁻1 ইকুয়াল টু হচ্ছে 2g1r। আচ্ছা আর যেহেতু আমরা অলরেডি আর কিন্তু একটার কয় গুণ সেটা জেনে গেছি, আর গুলো হচ্ছে হলো কি এই যে r1 এবং r2 অনুপাত জেনে গেছি, r1 r2 অনুপাত জেনে গেছি, r1 r2 অনুপাত জানি এটা আমি করব, এটা r1 v⁻2 ইকুয়াল টু হচ্ছে হলো 2g2r2। এবার সুতরাং এইখান থেকে হচ্ছে হলো v⁻1 ডিভাইড বাই v⁻2 ইকুয়াল টু হচ্ছে হলো এই একটাকে একটা দ্বারা যখন ভাগ করব এই √2g1r1 ডিভাইড বাই 2g2r2। ওকে, তো এখান থেকে আমি 2 কাটা, r1 এবং r2 অনুপাতটা আমি জানি দেখো g1 g2, আর এটা হচ্ছে অনুপাতটা হচ্ছে 1.72। আচ্ছা এটা 1.72 জানলে এবার এখানে হচ্ছে আমি এটা দেখি এটা কত, তারপরে স্কোয়ার করে g1 আর g2 অনুপাতটা বের করে ফেলবো। তাহলে আমি এখানে v1 আর v2 দেখতে পাচ্ছি আমি কত, এই এটা হচ্ছে 11.2 ভাগ হচ্ছে 5.2, 11.2 5.2। এটাকে আবার স্কোয়ার করলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই 4 পয়েন্ট হচ্ছে, তাহলে g1 ডিভাইড বাই g2 ইন্টু হচ্ছে এই 1.72 ইকুয়াল টু হচ্ছে 4.64 ধরো এটা। তাহলে সুতরাং বা g1/g2 এটা কত আসে, এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হচ্ছে 1.72, এটা হচ্ছে 2.697, কিন্তু আমাদের লাগবে হচ্ছে g2/g1, কি লাগবে g2/g1, সুতরাং g2/g1 মানে হচ্ছে এটার 1/, তাইলে 1 ভাগ হচ্ছে আনসার আমি দেখতে পাচ্ছি এটা 0.371। আচ্ছা g2/g1 এর মান হচ্ছে এটা। এবার আসো আমরা এই যে আমরা h উচ্চতা কোন গ্রহে, এখানে আমরা উচ্চতার অনুপাতটা বাইর করে ফেলবো, উচ্চতার অনুপাত। তাহলে সুতরাং হচ্ছে h1/h2, এটা এখানে দেখি g2/g1 0.371। এখান থেকে বলা যায় এখানে এখন দেই
সুতরাং H1 ইকুয়াল টু হচ্ছে 0.371 H2। এইটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেখো H1টা হচ্ছে H2 এর মাত্র 0.371, তার মানে H2টা বড়, এখানে H1টা কি ছোট। তাহলে H2 বড় হওয়ার অর্থ হলো দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ হতে কি হবে বলতো, বেশি উচ্চতায় উঠবে। দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ হতে কি বেশি উচ্চতায় উঠবে, এটাই, আর কিছু সিদ্ধান্ত না। প্রথমে হচ্ছিল আমরা জানি হচ্ছে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠে, H ইকুয়াল টু E²/2g। তো এরপরে হচ্ছে প্রথম গ্রহ থেকে কত উচ্চতায় উঠবে, দ্বিতীয় গ্রহ থেকে কত উচ্চতায় উঠবে। ইউ যেহেতু দুটোটার ক্ষেত্রে সেম, তাহলে ইউর এই জি এর উপর হচ্ছিল আসলে এই এইচটা নির্ভর করবে। তারপর একটাকে আরেকটা দ্বারা কি করলাম, ভাগ করছি, ভাগ করার পর ইউ² চলে গেছে, 2 চলে গেছে, তারপর G2/G1 আসছে। এবার G2/G1 এর অনুপাত বের করার জন্য মুক্তিবেগের জি এর সমীকরণগুলো ইউজ করছি। সেখান থেকে R1 আর R2 অনুপাত কিন্তু আগে থেকে আমি জানতাম গ থেকে, এই জন্য গ থেকে ডিরেক্ট বসাই দিচ্ছি, তারপর এখান থেকে ক্যালকুলেশন করছি। দেখি উত্তরটা একবার তারপর মিলাই দিব। এটা হচ্ছে হলো এই আমাদের আসছে হচ্ছে হলো 3 পয়েন্ট কত, আচ্ছা H2 হচ্ছে হলো H1 এর দেখি এই 1 ভাগ হচ্ছে হলো 0.371, 2.69। ঠিক আছে, আমাদের এটা যেটা আমরা যেটা করছি এটাই উত্তর। ঠিক আছে, এভাবে বললে হবে। কেউ চাইলে আবার H2টাকে রেখে এটা এইভাবে যদি কেউ দেখাও, ধরো H2 ইকুয়াল টু তখন আসবে হচ্ছে হলো এই 2.695 H1। কেউ যদি দেখাও যে H2, এই দেখো H2, তাহলে H1 এর এত গুণ, তাহলে হচ্ছিল এখানে H2 বড় বোঝা যাচ্ছে। এইটা কেউ H1 ইকুয়াল টু দেখাইতে পারো, আবার কেউ H2 ইকুয়াল টু দেখাইতে পারো, এটা নিয়ে কোনো প্যারা নেই। এরপরে শেষ নাকি, প্রশ্ন আরেকটা ছিল মনে হয়, কোন বোর্ড যেন একটা বাদ পড়তেছে মনে হয়। ঠিক আছে, 8টা মনে হয় কোশ্চেন ছিল এই চ্যাপ্টারে, আরেকটা কোশ্চেন কি একটা বাদ পড়তেছে মনে হচ্ছে। দেখি 24 সালে মোট 8টা বা 9টা কোশ্চেন আসছে। এটা হচ্ছে বাদ পড়ার কোনটা বাদ পড়ছে একটু দেখে নেই স্যার। আল্লাহ, চট্টগ্রাম বোর্ড ঠিক আছে, 45 ডিগ্রি 100 কেজি ভরে। আচ্ছা, একটা কি দিনাজপুর বোর্ড 2024 একটা কোশ্চেন বাদ পড়তেছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24। এরপর আরেকটা কোশ্চেন কোথায় যেন এই ময়মনসিংহ বোর্ডও চাই বাস পড়তেছে, ব্যাসার্ধ এত, বর্তমানকাল 24 ঘন্টা 60 ডিগ্রি অক্ষাংশে। আচ্ছা, 2টা কোশ্চেন বাদ পড়তেছে। এখন 2টা কোশ্চেনকে বাদ দেওয়া তো যাবে না, আমি একটু কোশ্চেনগুলো এখানে টাইপার তোলে নাই, আমি এখানে হচ্ছে একটু কোশ্চেনগুলো দিই। পৃথিবীর ব্যাসার্ধ আমি কোশ্চেন লিখে তারপর করাচ্ছি। এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল টি দেওয়া আছে হচ্ছে 24 ঘন্টা। অবশ্যটা শোনো, 24 ঘন্টা, এটা ময়মনসিংহ বোর্ড 24 করাচ্ছি। অভিকর্ষ ত্বরণ 9.8 বলছে, তাহলে আমি আর প্রশ্ন এরপর বলছে পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মান কত, 24 ঘন্টা আবর্তনকাল। 60 ডিগ্রি অক্ষাংশে গ নাম্বার ময়মনসিংহ, এটা কি ময়মনসিংহ বোর্ড 24। কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400, নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 ঘন্টা, অভিকর্ষ ত্বরণ 9.8 পৃষ্ঠে, এটা দেওয়া আছে। বলছে হচ্ছে হলো 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষিত ত্বরণের মান কত, জি প্রাইম ইকুয়াল টু তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, একদম সোজা। 9.8 মাইনাস ওমেগা 2 পাই বাই 86400, হ্যাঁ 86400, এটাকে স্কয়ার, আর হবে হচ্ছে হলো 6.4 × 10⁶ কস কত, এটা 60 ডিগ্রি অক্ষাংশ বলছে, এখান থেকে ডিরেক্ট, এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেশন করবে, শেষ। আর এটাকে বলছে ঘতে বলছে পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয় তবে জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা। এখানে একটা জি পাবে, তো এটা প্রাথমিক, এটা হচ্ছে হলো নর্মালি, নর্মাল হচ্ছে হলো ওর মানে এই যে 45 ডিগ্রি অক্ষাংশের এই ওমেগা হচ্ছে হলো কি ও আছে কত 45, সরি এ দ্বারা ঘূর্ণনের বর্তমান 10 গুণ হয়, তো বিষুবীয় অঞ্চলে যদি হচ্ছে হলো ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে, আচ্ছা বিষুবীয় অঞ্চলে আগেই কিন্তু হচ্ছে বিষুবীয় অঞ্চল কোনটা তোমরা কি জানো? বিষুবীয় অঞ্চল, এই যে বিষুবীয় অঞ্চল হচ্ছে হলো এই যেটা বিষুবীয় অঞ্চল, এটা এগুলো হচ্ছে মেরু অঞ্চল, তাহলে এটা বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডা কত 0, তাহলে ল্যামডা যদি 0 হয় তাহলে প্রথমে বর্তমানে মানে ঘূর্ণন 10 গুণ বেশি হওয়ার আগে, তাহলে প্রাথমিক অবস্থায়, এটা ঘ নাম্বার, আমি ঘ করাচ্ছি। আচ্ছা গ আর গ তো হয়ে গেছে, তাহলে এবার ঘ করাতে পারি। ঘ হচ্ছে হলো আমি যদি এটা এরকম করে নিই, একটু ছোট করে এখানে নিয়ে আসি, এই যে ঘ হচ্ছে হলো আমি ঘ করাচ্ছি, কিন্তু খেয়াল করো সবাই, দেখো এই ঘূর্ণন প্রাথমিক ঘূর্ণন 10 গুণ হওয়ার আগে, হ্যাঁ প্রাথমিক অবস্থায়, এটা প্রাথমিক অবস্থায়
বিষুবীয় অঞ্চলে এই যে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। হ্যাঁ, তো ওমেগা তুমি কিভাবে বের করে আনবে? আগেই কিন্তু ওমেগা এই যে এখানে করছো, এই ওমেগা এখানে করতে পারো জি 9.8 ওমেগা 2 পাই বাই কত 86,400 এটা স্কয়ার আর হচ্ছে হলো 6.4 ইন্টু 10⁶। এইবার আসো বিষুবীয় অঞ্চলের জন্য, এই যে বিষুবীয় অঞ্চল হচ্ছে হলো এই বরাবর, তাহলে এটা 0 ডিগ্রি, তাহলে কস কত 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি এটা হচ্ছে এরকম। তাহলে এখান থেকে তুমি একটা এত জি এম এস ইনভার্স 2 এখানে পাবে ক্যালকুলেশন করে। এইবার যখন ওমেগা কয় গুণ, ওমেগা 10 গুণ বেশি, 10 গুণ বলে নাই, 10 গুণ বেশি বলছে প্রশ্নটার মধ্যে, খেয়াল করো। তাইলে নতুন ওমেগা, ওমেগা প্রাইম যেটা বা ওমেগা 2, এটা ওমেগা 1 যদি হয় তাহলে ওমেগা 2, ওমেগা 1 প্লাস আরো 10 গুণ, তাহলে টোটাল হচ্ছে হলো 11 ওমেগা 1। ওমেগা 1টা কত? পৃথিবীর নর্মাল ওই যে 2 পাই বাই 86,400 সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা 1, তাহলে এটা হবে 11 ইন্টু হচ্ছে হলো এই 2 পাই বাই 86,400। এইখান থেকে তুমি হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড পাবা। জি এইবার তুমি সুতরাং জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা, এটা ওমেগা 2 স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, যেহেতু এটা বিষুবীয় অঞ্চলের কথাই বলছে, এটার মান এটা 9.8, ওমেগা 2 এখান থেকে বসাবে, এই যে এটা এটা এনে এখানে বসায়া আর কত 6.4 ইন্টু 10⁶, ঠিক আছে। কস কত? বিষুবীয় অঞ্চলের জন্য 0 ডিগ্রি, এখান থেকে এটা বসাইয়া দিবা, তাইলে এখানে আরেকটা চলে আসবে। দেখো তাইলে আমাদের এখানে ওই যে বিষুবীয় অঞ্চলে বলার কারণে এখানে থিটাটা 0 হচ্ছে। ঠিক বিষুবীয় অঞ্চলে প্রথমে তুমি নর্মাল ওমেগা দিয়ে একবার করবা, মানে 24 ঘন্টা ধরে আবর্তনকাল, আর 10 গুণ বেশি, 10 গুণ বেশি মানে কি, অনেকে এই জায়গাটায় ভুল করে, অনেকে ওমেগা 2 ইকুয়াল টু 10 ওমেগা 1 ধরে করে, ঠিক আছে। কোনো একটা টেস্ট পেপারে, টেস্ট পাঞ্জেরি বা লেকচারে, এখানে আমি কোনটা দেখাচ্ছি, এটা হচ্ছে হলো এই যে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে পাঞ্জেরির মধ্যে এটা 10 গুণ ধরে করছে, মানে 10, মানে ওমেগা 2 ইকুয়াল টু 10 ওমেগা 1। তো এটা বলছে প্রশ্নটার মধ্যে, বলেই দিছে যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়, 10 গুণ বেশি মানে কি, আগে যা ছিল তার চেয়ে 10 গুণ বেশি, মানে বর্তমানে 11 গুণ মোট, ঠিক আছে। এভাবে করতে হবে এটা, আশা করি এটা তোমরা বুঝছো। এরপর আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে আমাদের এখানে দিনাজপুর বোর্ড 24, একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকার পথে একবার পরিভ্রমণ করে। এই পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার আর পৃথিবীর পৃষ্ঠে জি 9.8, এটা হচ্ছে গিভেন ডাটা। এটা কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 24। বলছে পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল। তাহলে এখানে টি দেওয়া আছে, গ নাম্বার হচ্ছিল পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় ছিল। টি হচ্ছিল 12 ঘন্টা, 12 আওয়ার মানে হচ্ছে হলো এই 86,400 এর অর্ধেক, হ্যাঁ, এই 43,200 এত সেকেন্ড সময়। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর এখানে আরেকটা ডাটা দেওয়া আছে, এই পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে 6,400 মানে 6.4 ইন্টু 10⁶ মিটার, আর একটা জি দেওয়া আছে 9.8। তো এটা যেহেতু পৃথিবীর বলেই দিছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে উচ্চতা বের করতে বলছে, কি উচ্চতা। তো উচ্চতার ইকুয়াল টু ডিরেক্ট আমরা জানি জি এম টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, শেষ তো, একদম সোজা। এটা কেউ হচ্ছে এভাবে না লিখে এটাকে কিন্তু তোমরা এভাবেও লিখতে পারো, কিভাবে বলো তো, কিউব রুট এভাবে লিখতে পারো, কিউব রুট করতে পারো, টু দি পাওয়ার 1/3 আর কিউব রুট কি সেম কথা। তাহলে তুমি কিউব রুট, এই যে জি হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, ক্যালকুলেশন তুমি করবে। এম হচ্ছে হলো 6 ইন্টু 10⁻24, আমরা জানি পৃথিবীর ভর এটা। টি কত? টি হচ্ছে এই যে এটা 43,200, এটাকে তুমি স্কোয়ার করবে, পাই 4 পাই স্কোয়ার এটা, দেন এটা ক্যালকুলেশন করে এটা থেকে বিয়োগ করবে কি আর হচ্ছে এটা কোন কত বসবে 6.4 ইন্টু 10⁶, কারণ এখান থেকে এটা হচ্ছে হলো কিসে আসবে, মিটারে আসবে, তাহলে এত মিটার উচ্চতাটা। শেষ, সোজা না, অত কঠিন না কিন্তু, কারণ টি দেওয়া আছে, এমটা আমরা জানি, আর হচ্ছে হলো কি দেওয়া আছে, শেষ। এটার ঘতে কি বলছে, ঘতে বলছে হচ্ছে হলো যদি উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে, ওর অলরেডি বেগ কত সেটা আমরা জানি না, দরকারও নাই, কিন্তু কত হচ্ছে উচ্চতার পরিবর্তন না করে, তাহলে উচ্চতা গ হতে তুমি কি এইচটা বের করে নিবা। আচ্ছা, ঘ আমি করাচ্ছি, উচ্চতা পরিবর্তন না করে বেগ কত করলে হচ্ছে ও ভূস্থির উপগ্রহে পরিণত হবে, ভূস্থির। তাহলে ভূস্থির উপগ্রহে পরিণত হওয়ার জন্য টি ইকুয়াল টু হচ্ছে 24 ঘন্টা হতে হবে, 24 ঘন্টা মানে হচ্ছে 86,400 সেকেন্ড। আচ্ছা,
এটা যদি হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো টি হতে হয়, তো আমরা জানি হচ্ছে হলো এই আবর্তনকাল টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ, পরিধি 2 পাই আর পরিধি ডিভাইডেড বাই হচ্ছে হলো বেগ এখান থেকে, সুতরাং বেগ ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে হলো টি। দেখো 2 পাই আর কত 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ কত, এইচ তুমি হচ্ছে হলো গ থেকে বসাবে, এই যেটা গ থেকে যেটা পাইছো সেটা টি 86,000 কত 400। তাইলে এখান থেকে তোমার এত মিটার পার সেকেন্ডে ডিরেক্ট তোমার হচ্ছে কি চলে আসবে বলো তো, বেগ চলে আসবে। আমরা জানি এগুলো কৃত্রিম উপগ্রহের কিন্তু হচ্ছে হলো বেসিক সূত্র। তোমরা যদি না পারো, আমি বারবার বলছি, আমাদের যে কৃত্রিম উপগ্রহ এই যে এই আমাদের চ্যানেলে গিয়ে এখানে প্লে লিস্টে গিয়ে যখন তুমি হচ্ছে হলো কোথায় এই যে মহাকর্ষ অভিকর্ষ ঢুকবা, এই যে দেখো কৃত্রিম উপগ্রহের যে বেসিক বোর্ড প্রশ্ন সমাধান, এই ভিডিওটা দেখো, তোমার আমার ধারণা হচ্ছে তুমি এগুলো একদম সহজে বুঝে যাবা সূত্রগুলো, যারা বোঝো না আর কি। আর যারা বোঝো তারা তো আলহামদুলিল্লাহ এগুলো সহজেই বোঝো, ঠিক আছে। তো এই হচ্ছে হলো আজকের কথাবার্তা আমাদের। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা জয়েন হয়ে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারো। আর চট্টগ্রামে আমি ফিজিক্স পড়াই অফলাইনে চকবাজারে, তো তোমাদের ছোট ভাই বোন বা যারা হচ্ছিল তোমরাও যদি আসতে চাও চকবাজারে চলে আসবে। চকবাজারে আমাদের কোচিংটা হচ্ছিল সাদিয়াস কিচেন বিল্ডিং, গুলজার মোড়ে আর কি, সাদিয়াস কিচেনের বিল্ডিংয়ে রবি অফিসের উপরে 4 তলায়, ঠিক আছে। আর অবশ্যই তোমরা আসার সময় আমাদের এই যে এখানে ফোন নাম্বার নাই, আমি ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি 01846553878, এটাতে তুমি কন্ট্যাক্ট করে আসতে পারো, ঠিক আছে। স্যার অফলাইনে আগে হচ্ছে হলো ফিজিক্স কেমিস্ট্রি দুইটা পড়াতাম, এখন শুধু ফিজিক্স পড়াই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পড়াশোনা ভালোভাবে করো। আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করো। সবার জন্য শুভকামনা। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনায় আমরা পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।